আজ থেকে বহু হাজার বছর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রাচীন সভ্যতা ছিল যাদের তৈরি স্থাপনাগুলো দেখে আজও বিজ্ঞানীরা বিস্মিত হয়েছেন। ঠিক এমনই এক প্রাচীন সভ্যতা ছিল মিশরীয় সভ্যতা, যেখানে খ্রিস্টপূর্ব 4000 সালেরও আগে অর্থাৎ প্রায় 6000 বছর আগে এমন কিছু পিরামিড নির্মাণ করা হয়েছিল যা আজও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য। কিন্তু আপনি কি জানেন, এই পিরামিডগুলো আসলে মিশরের রাজাদের সমাধি? কারণ তখনকার সময় প্রতীকী পিরামিড তৈরি করা হতো রাজাদের মৃত্যুর পর তাদের মমি সংরক্ষণের জন্য। বলা হয়, যত বড় পিরামিড ততই সেই রাজা ধনী ও শক্তিশালী ছিলেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যেসব মিশরীয় রাজাদের মৃত্যুর পর তাদের মমির সঙ্গে সোনা রূপার পাত্র, খাবার দাবার, এমনকি বিভিন্ন মূল্যবান জিনিসও রাখা হতো, সেই রাজা বা রানীর জীবদ্দশায় জীবনযাপন কেমন ছিল? কিভাবে তারা এত ধনসম্পদ ও ক্ষমতার অধিকারী হয়েছিলেন? তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি প্রাচীন মিশরের রাজারানীদের বিলাসবহুল ও রহস্যময় জীবনযাত্রা সম্পর্কে। সবার আগে আপনাদের জানিয়ে রাখি, প্রাচীন মিশর অর্থাৎ আজকের ইজিপ্ট দেশের রাজাদের তখন বলা হতো ফারাও। এই রাজাদের সম্পর্কে আমাদের বেশিরভাগ তথ্য এসেছে তাদের মৃত্যুর পর তৈরি করা পিরামিড এবং সেই পিরামিডের ভেতরের চিত্রকর্ম থেকে। সেসব চিত্রকর্মে দেখা যায় মিশরের রাজাদের রাজকীয় জীবনযাত্রা ও দৈনন্দিন রুটিন কেমন ছিল। চিত্রগুলো দেখে বোঝা যায় রাজারা সর্বদা বহু মানুষ ও দাস চাকর দ্বারা পরিবৃত থাকতেন। গরম মরুভূমির আবহাওয়া থেকে রক্ষা পেতে দাসেরা সারাক্ষণ তাদের জন্য পাখা দোলাত। পিরামিডে রাজাদের মমির সঙ্গে সোনা রূপার পাত্র ও অলঙ্কার রাখা হয়েছে দেখে হয়তো মনে হতে পারে যে তাদের জীবন ছিল শুধুই বিলাসিতা ও ঐশ্বর্যের ভরা, কিন্তু বাস্তবে তা পুরোপুরি সত্য নয়। অনেক ইতিহাসবিদের গবেষণায় জানা যায় মিশরের রাজারানীদের জীবন ছিল সাধারণ মানুষের চেয়ে অত্যন্ত ব্যস্ত ও দায়িত্বপূর্ণ। তারা তাদের অধিকাংশ সময় ব্যয় করতেন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে নির্মাণ কাজ তদারকি করা এবং ন্যায় বিচার ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা, এই সব কাজেই। অর্থাৎ ফারাওদের জীবন যতটা রাজকীয় মনে হয়, বাস্তবে তা ছিল পরিশ্রম, দায়িত্ব ও শাসনের ভারে পূর্ণ। খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে মিশর ছিল তার সম্পদ, শস্য এবং সামরিক শক্তির শীর্ষ অবস্থানে। ঠিক এই সময় নির্মিত হয়েছিল গিজার বিশাল পিরামিডগুলো, যা আজও বিশ্বের বিস্ময় হিসেবে দাঁড়িয়ে আছে। সেই সময় মিশরের রাজ্য ছিল অত্যন্ত ধনী, তাই রাজাদের অর্থ ব্যয় করার কোনো অভাব ছিল না। তাদের রাজকোষ সোনা রূপা ও রত্নে পূর্ণ ছিল। মিশরের সাধারণ জনগণ রাজাকে কর দিত এবং সেই করের হিসাব রাখা হতো রাজা কর্তৃক নিযুক্ত বিশেষ কর্মকর্তাদের মাধ্যমে। করের পরিমাণ নির্ধারণ করা হতো কৃষকের জমির পরিমাণ ও পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। মিশরের রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ। তারা নিজেদেরকেই দেবতা বলে মনে করতেন এবং দেবদেবীদেরকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করতেন। রাজা ও রানীরা প্রায় সর্বদা রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা, পরিবারের সদস্য এবং বিশ্বস্ত দাস চাকর দ্বারা পরিবৃত থাকতেন। এই উচ্চপদস্থ কর্মকর্তারা সাধারণত রাজপরিবারের সদস্যই হতেন, যাতে রাজ্যের ক্ষমতা ও নিয়ন্ত্রণ সর্বদা রাজবংশের হাতেই থাকে। আপনি জেনে অবাক হবেন যে প্রাচীন মিশরের রাজাদের গোসল করানো থেকে শুরু করে পোশাক পরানো পর্যন্ত প্রতিটি কাজের জন্য আলাদা দাসী নিযুক্ত থাকত। এই দাস বা দাসীরা যে কোনো লিঙ্গের হতে পারতেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাজারা নারী দাসীদেরই বেছে নিতেন গোসল ও পোশাক পরানোর জন্য। রাজাদের প্রতিদিনের পোশাক নির্বাচন করতেন রাজকীয় দর্জি বা স্টাইলিস্ট, যাদের কাজ ছিল শুধু এই নিশ্চিত করা যে রাজা যেন প্রতিদিন সবচেয়ে পরিষ্কার, আকর্ষণীয় ও মর্যাদাসূচক পোশাক পরেন, যা তার ক্ষমতা ও ঐশ্বর্য প্রকাশ করে। তবে মিশরের রাজাদের পোশাকে একটি বিশেষ জিনিস সবসময় থাকত, তা হল রাজকীয় উইগ, যা বিশেষভাবে রাজাদের জন্য তৈরি করা হতো। এই উইগ মাথায় পড়ার পরেই রাজা নিজের মুকুট পরিধান করতেন। মিশরের রাজাদের উইগ অনেক সময় সোনা বা রূপোর সূক্ষ্ম তার দিয়ে তৈরি করা হতো। এই রাজকীয় উইগকে রাজাদের শক্তি ও মর্যাদার প্রতীক হিসেবে গণ্য করা হতো। এই কারণেই মিশরে এমন কঠোর পোশাক সংক্রান্ত আইন ছিল, যেখানে কে কি পরতে পারবে তা নির্ধারিত ছিল তার সামাজিক অবস্থান ও রাজপরিবারের সঙ্গে সম্পর্কের উপর ভিত্তি করে। সাধারণ জনগণ তো দূরের কথা, দাস চাকরদের এই উইগ পরার অনুমতিও ছিল না। তবে যদি বাস্তব দৃষ্টিকোণ থেকে ভাবা যায়, তা এক অর্থে ভালোই ছিল, কারণ মিশরের তপ্ত মরুভূমির আবহাওয়ায় মাথায় অতিরিক্ত চুল বা উইগ নিয়ে থাকা বেশ কষ্টকর হতো। হয়তো সেই কারণেই রাজারা প্রায় ঘামে ভিজে থাকতেন, আর সেই কারণেই আমরা প্রাচীন চিত্রকর্মগুলোতে দেখি রাজাদের চারপাশে দাসেরা পাখা দোলাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের তথ্য হল, এই উইগ শুধু মাথায় পরা হতো না,
বরং দাড়ির জন্য বিশেষ ধরনের কৃত্রিম উইগ বানানো হতো, যা রাজা ও রাজপরিবারের সদস্যরা ব্যবহার করতেন। এই কৃত্রিম দাড়ি তাদের দাড়িকে আরও লম্বা ও শক্তিশালী দেখাতো, এবং এটিও তাদের ক্ষমতা ও মর্যাদার প্রতীক হিসেবে গণ্য করা হতো। আপনি যে রাজকীয় চেয়ার দেখছেন, সেটি আসলে প্রাচীন মিশরের রাজাদের রাজকীয় বাহন ছিল। এই বাহনটিকে তখন বলা হতো সেডান চেয়ার, যা 4 জন লোক কাঁধে তুলে বহন করত। এই লোকগুলো সাধারণত রাজাদের দেহরক্ষী হতো, কিন্তু যেহেতু এটি কেবল একটি চেয়ার, তাই মিশরের প্রচণ্ড গরম আবহাওয়ায় রাজাদের জন্য এতে বসে ভ্রমণ করা বেশ কষ্টকর ছিল। সেই কারণেই রাজা যেখানে যেতেন তার সঙ্গে 2 থেকে 3 জন দাস থাকত, যারা সারাক্ষণ রাজাকে পাখা দোলাতে দোলাতে ঠান্ডা রাখতে চেষ্টা করত। তবে অনেক সময় রাজারা যখন এই রাজকীয় বাহনে করে দীর্ঘ দূরত্বে যাত্রা করতেন, তখন তারা সঙ্গে একটি ছোট সেনাদল নিয়ে যেতেন। এই দলে থাকত খাবার রান্না করার রাঁধুনি, রাজাকে পোশাক পরিয়ে দেওয়া দাস, রাজকীয় পরামর্শদাতা, এমনকি রাজপরিবারের সদস্যরাও। অনেক ক্ষেত্রে এই ধরনের যাত্রায় রাজাদের সবচেয়ে প্রিয় কিছু রানী তাদের সঙ্গে যেতেন। এবং এখানে কিছু রানী বলার কারণ হল, সেই সময় মিশরের রাজাদের একাধিক, কখনো শতাধিক রানী পর্যন্ত থাকতে পারত। অনেক ইতিহাসবিদের মতে মিশরের রাজাদের রানীদেরও আলাদা ক্রয় ও নম্বর অনুযায়ী মর্যাদা দেওয়া হতো, এবং সেই রানীদের সংখ্যা নিজেই রাজাদের ঐশ্বর্য ও প্রভাবের প্রতীক ছিল। এক এক রাজা শতাধিক, এমনকি হাজারেরও বেশি রানী থাকতে পারত। এই রানীদের মধ্যে প্রথম স্থানে থাকতেন মহারানী বা প্রধান রানী, যিনি সাধারণত কোনো শক্তিশালী রাজ্যের রাজকন্যা হতেন। তবে এর পরের রানীরা তেমন সম্মান পেতেন না। তাদের জন্য রাজপ্রাসাদ থেকে আলাদা একটি বিশেষ প্রাসাদ তৈরি করা হতো, যেখানে রাজাদের বাকি সব রানী ও অসংখ্য দাসী নারী একসঙ্গে বসবাস করতেন। এছাড়াও এই রানীদের থেকে জন্মানো রাজসন্তানরা জীবনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই প্রাসাদেই অবস্থান করত। সেখানে তাদের শিক্ষা দীক্ষা, আহার, বিনোদন ও প্রশিক্ষণের সবকিছুর জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকত। মিশরের বিভিন্ন মন্দির ও পিরামিডের দেওয়ালে আঁকা চিত্রগুলো দেখে বোঝা যায় যে মিশরের রাজারা শিকার করতে বেশ ভালোবাসতেন। তবে গ্রিক ইতিহাসবিদ দিওডোরাসের মতে এই শিকার ছিল মূলত রাজপরিবারের জন্য এক ধরনের রাজকীয় বিনোদন, কারণ সেই সময় মিশরে খাদ্যের কোনো অভাবই ছিল না। তবুও রাজারা নিয়মিতভাবে শিকারে অংশ নিতেন। এমন অনেক সময় ঘটত যে রাজা নিজে শিকার করতেন না, বরং তার সৈন্যরা আগে থেকেই বড় বড় পশু ধরে এনে রাজার সামনে জীবিত বা অচেতন অবস্থায় হাজির করত, আর তারপর রাজা শুধু তাদের ওপর শেষ আঘাতটি করতেন, যা তার শক্তি ও বীরত্ব প্রদর্শনের প্রতীক ছিল। আপনি হয়তো অনেকবার ভেবেছেন, এত ক্ষমতা ও সম্পদের অধিকারী হওয়ায় মিশরের রাজারা নিশ্চয়ই খুব আরামদায়ক জীবনযাপন করতেন। কিন্তু ইতিহাসবিদদের বর্ণনা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে যদিও রাজাদের অর্থ ও ঐশ্বর্যের কোনো অভাব ছিল না, তবুও তারা নিজেদের ইচ্ছামতো সময় ব্যয় করতে পারতেন না। ধর্মীয় অনুষ্ঠান, ন্যায় বিচার ব্যবস্থা এবং মিশরের বিভিন্ন অঞ্চলে রাজকীয় সফর বা সভা, এসবই ছিল মিশরের রাজাদের প্রতিদিনের নির্ধারিত কাজের অংশ। এই সমস্ত কাজ একটি নির্দিষ্ট সূচি অনুযায়ী চলত, যা রাজাদের নিজের ইচ্ছায় পরিবর্তন করা প্রায় অসম্ভব ছিল। কারণ এই সফর বা সভাগুলিতে রাজাদের সঙ্গে থাকতেন রাজ্যের শক্তিশালী কর্মকর্তারা, যাদের হাতে ছিল রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ। এমন অবস্থায় যদি রাজা কোনো সভা বা দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতেন, তাহলে জনগণ ও সেই প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে একটি ধারণা তৈরি হতো যে রাজা তার দায়িত্ব সম্পর্কে আন্তরিক বা সচেতন নন। আর যদি এই ধারণা আরও গভীর হতো, তাহলে রাজ্যের ভেতর বিদ্রোহ পর্যন্ত হতে পারত, যা কোনো রাজাই চায় না। এই কারণেই মিশরের রাজাদের নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও প্রতিদিন নির্দিষ্ট সময় জনগণের মাঝে থেকে রাজ্যের কাজ সম্পন্ন করতে হতো। তাই এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, মিশরের রাজা হওয়া বাহ্যিকভাবে যতটা গৌরবময় মনে হয়, বাস্তবে তা ততটা সহজ নয়। তবুও তাদের হাতে যে পরিমাণ ক্ষমতা ও ঐশ্বর্য ছিল, তাতে কেউ কেউ হয়তো সেই দায়িত্ব নিতে রাজি থাকত। আপনার কি মনে হয়? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।